এই একজন সাবেক মার্কিন কূটনীতিক এর মধ্যে হঠাৎ করেই বললেন শেখ হাসিনার মৃত্যু হবে হয়তো কারাগারে নয়তো নির্বাসনে। তিনি একই সঙ্গে বলে ফেললেন যে আওয়ামী লীগের উচিত এইসব না করে আবার সংস্কারের মাধ্যমে দেশের রাজনীতিতে ফেরার চিন্তা করা। তো এই যে জন কেন হঠাৎ করে সক্রিয় হলেন, এর পেছনে কি আছে? অসংখ্য ধন্যবাদ। আপনি শুরুতেই মৌলিক আলাপে চলে গেলেন। জন ডেনিলোভিচ একজন প্রাক্তন মার্কিন, আমরা যেটাকে বলি যে এরকম দূতাবাসে যারা চাকরি করে, বিভিন্ন লেয়ারে চাকরি করে, কিন্তু সবাইকেই ভিসা আর ক্যাটাগরি অনুসারে বলা হয় যে তারা ডিপ্লোম্যাট, কিন্তু আসলে তারা অনেক কাজই করেন যেসবগুলো ডিপ্লোমেসির সাথে হয়তোবা কোনো সংযুক্তি নয়। হয়তোবা আমি এটা বলবো কেরানিগিরির চাকরি হতে পারে, কিন্তু ভিসাটা তো ভিসা ডিপ্লোমেটের কভারে তাকে থাকতে হয়, যাতে করে সেই দেশে তার কার্যকলাপে কোনো বাধা সৃষ্টি না হয়। এবং ডিপ্লোমেট ভিসা হলে সেখানে তাদের যে দূতাবাস, সেটা তো আসলে প্রতিটি স্বাধীন দেশের দূতাবাস কিন্তু সেটা সার্বভৌম সেখানে। অতএব সেখানে যারা চাকরি করবে তাদের কার্যকলাপের জন্য আমরা যদি বলি ভিয়েনা কনভেনশন অনুসারে তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায় এবং তাদের থাকে, সেটার জন্য তাকে হয়তোবা আমরা যারা সংবাদ কর্মী তারা অনেক সময় লিখি বা বলি যে উনি একজন কূটনৈতিক প্রাক্তন, বাট ইটস নট কারেক্ট। আমি যতটুকু ওয়াশিংটন ডিসিতে বসে বলছি, আমি যেটা দেখতে পেয়েছি যে 2024-এর জুলাই এবং জুলাই পরবর্তী সময়ে তাকে এক্স হ্যান্ডেলে প্রাক্তন টুইটারে বিভিন্ন গ্রুপে বাংলাদেশি উগ্রবাদীদেরকে উনি বিভিন্ন ভাবে সন্ত্রাসের মদদ এবং ট্রেনিং দিচ্ছেন। আমি এটা বলি এই জন্যে, আমি কোনো এক কারণে কোনো একটা এক্স হ্যান্ডেলের কোনো একটা গ্রুপে কিভাবে জানি ঢুকে পড়ি, আমি কিন্তু সত্যি জানি না, ক্লিক 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 আমি একটা গ্রুপে ঢুকে গেলাম। ওইখানে গিয়ে দেখি এই জন ডেনিলোভিচ সে বাঙালি দেরকে ট্রেনিং দিচ্ছে কি করে আগামী 10 দিন, আগামী 15 দিন, আগামী 90 দিন শেখ হাসিনার নামে কি কি কুৎসা রটাতে হবে, কিভাবে রটাতে হবে। তা আমি তো চুপচাপ, আমি একদম এখানে স্বীকার করছি, আমি চুপচাপ বসে আছি, কিন্তু আমার নাম তো সেখানে দেখা যাচ্ছে, আমার নাম তো ভেরিফাইড। কিছুক্ষণ পর এই জন বলল, ও আমাদের এখানে, ইংলিশে বলছিল, আমাদের একটা অতিথি বলে নাই, ইন্ট্রোডারের মতন করেই বলছে যে আছে, বাট উই ডোন্ট কেয়ার, উই রিয়েলি ডোন্ট কেয়ার। কিন্তু এটা বলার কারণ হলো যে আমি এটা তুলে ধরার কারণ হলো তার কিছুদিন পরই সে এক্স হ্যান্ডেলে আমার নামে কুৎসা অনেক কিছু লিখেছে। সে যেমন সে সেখানে আমার নাম নিয়ে বলেছে যে ওকে আসলে কে পে করেছে, তার আয়ের উৎস কি। কারণ $29 মিলিয়ন কথা যখন ডোনাল্ড ট্রাম্প বললেন, আমি কিন্তু কারণ নাম না নিয়ে বলছি, ডোনাল্ড ট্রাম্প যেহেতু বলছেন 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, তাই 2 জন ব্যক্তির প্রতিষ্ঠান, তাহলে আমি যতটুকু জানি সেখানে 2 জন ব্যক্তি ছিলেন, যেন একজন ইতিমধ্যে অ্যাম্বাসেডর পরলোক গমন করেছেন। আমি তাদের নাম না নিয়ে একটা স্ট্যাটাস দিই, তারপরে সে তো দেখলাম তেলে বেগুনে জ্বলে উঠলো এবং আমার নামে কুৎসা করলেন। সো ইটস অলরাইট। এখন বিষয়টা হলো যে এই লোকটাকে আমরা বাংলাদেশি বিরোধীরা, মানে বাংলাদেশ বিরোধী বলতে আমি এই কথা বলছি 1971 সনে যারা বাংলাদেশকে স্বাধীন দেখতে চাননি, যারা পাকিস্তানের অংশ হিসাবে এই আমাদের বঙ্গকে দেখতে চেয়েছেন পূর্ব পাকিস্তান হিসাবেই, সেই অংশটাকে সে আসলে পেইডলি ট্রেনিং দিচ্ছে এবং এখনো তাদের হয়ে কাজ করছে। এখন আমরা যদি অ্যানালাইসিস করি উনি কি একজন কূটনীতিক হিসেবে কাজ করছেন? অবশ্যই নয়। যেহেতু স্টেট ডিপার্টমেন্টের কোনো একটা অংশে এবং বাংলাদেশে উনি অবস্থান করেছেন, আমরা বাঙালিরা সাধারণত একদম, এটা আমার যদি কেউ বিরোধিতা করেন তাহলে আমি এই বিষয়ে দীর্ঘ তর্কে যেতে রাজি আছি, আমরা বাঙালিরা সাদা মানুষের কাছে নত জানু হয়ে থাকি এবং তাদেরকে নিয়ে কাজ করতে চাই। তারা এখানে সে একজন ভিক্ষুক হতে পারে, একজন এমনকি আমি বলি যে গৃহহীন হতে পারে, কিন্তু সে সাদা মানুষ, তাকে সামনে নিয়ে কথা বলানো। অতএব আপনার মৌলিক প্রশ্নে এখন ফিরে একটু দেখি কথা বলতে পারি কিনা। সেটা হলো যে বাংলাদেশের সর্বশেষ স্বাধীন প্রধানমন্ত্রীকে যখন বাংলাদেশের সশস্ত্র বাহিনী তাদের নিজস্ব বিমানে করে অন্য একটি দেশে পৌঁছে দিয়ে আসেন,
এবং সেটা প্রোটোকল দিয়ে পৌঁছে দিয়ে আসেন। এখানে তাহলে শব্দটা কখনোই প্রয়োগ করার কোনো উপায় নেই যে উনি পালিয়ে গেলেন। পালিয়ে গেলে তো ওনাকে পালিয়ে যেতে হতো, কিন্তু ওনাকে বাংলাদেশের বিমান বাহিনীর একটি বিমানে করে অন্যান্য সশস্ত্র বাহিনীর সদস্যরা সাথে করে ভারতের সাথে তারা যোগাযোগ করে ভারতে ওনাকে পৌঁছে দিয়ে আসেন। সেই ব্যক্তিটা যখন এখন হুঙ্কার দিচ্ছেন বা বলছেন যে আমি আমার দেশে ফিরব, এই দেশে ফিরাটা নিয়ে এই যে সার্বিক একটা পরিস্থিতি তৈরি হয়েছিল 2024 জুলাই মাসে, এই পরিস্থিতির পেছনে যে দীর্ঘ সময় যারা কাজ করেছেন তাদের তো এখন তাহলে বিপদ হয়ে যাবে। কারণ বিপদ হয়ে যাবে এই জন্যে যে তাদের যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা যে শেখ হাসিনাকে সরিয়ে বাংলাদেশে একটি জঙ্গি রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত করতে পারলে সেখানে ভাগ বাটোয়ারা, বা আমরা বিভিন্ন দেশের উদাহরণ দিতে পারি, মিডল ইস্ট এমনকি আফগানিস্তানের, যেখানে বিভিন্ন দেশের সৈন্য বিভিন্নভাবে উপস্থিত থাকে। স্পেশালি আপনারা জানেন সিরিয়ার সমস্ত জায়গায় পৃথিবীর রাশিয়া, আমেরিকা, টার্কিশ, ইরান, ইসরায়েলি সৈন্যদের উপস্থিতি তারা দখল করে তাদের কাজ করছে। সেই রকম একটা রাষ্ট্রকে, বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করে সেখানে বসে চায়নাকে নিয়ন্ত্রণ করা, ভারতকে নিয়ন্ত্রণ করা, এই সকল পরিকল্পনাতে যেহেতু সাকসেস হয়নি, বাংলাদেশের সাধারণ মানুষের তীব্র আন্দোলন বলবো না, সবে অসহযোগিতার জন্য যখনই ইউনূস সরকার এই দুঃশাসন চালিয়েছেন, অত্যাচার করেছেন, কিন্তু ইউনূস সরকারের সকল গোপন কথা যখন আমরা প্রবাস থেকে বলছি, বিদেশ থেকে বলছি, এবং বাংলাদেশের ভিতরে এটা মানুষ রাস্তায় নামতে পারেনি, তাদেরকে হত্যা করা হয়, তাদেরকে জেলে নিয়ে পরে হত্যা করা হয়, কিন্তু মানুষের মনোভাব তো তারা প্রকাশ করেছে, যার জন্যে তার আজীবন ক্ষমতায় এবং সেখানে একটা জঙ্গিবাদী রাষ্ট্র তৈরি করার পায়তারা থেকে তারা সরে আসে। এবং ভারতের সাথে অনেকটা আমি বলবো আন্তর্জাতিক পরিস্থিতির কারণেই ভারতের বলবো যে ভারতকে বাদ দিয়ে সেই বিষয়টা ঘটাতে পারে না বলেই তথাকথিত একটি নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতা হস্তান্তর করে তারা কিন্তু খেলোয়াড় হিসাবে পিছন থেকে এখনো নিয়ন্ত্রণ করছে। সেই নিয়ন্ত্রণে দেখতে পাচ্ছেন যে 209 সিটধারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তারা কিন্তু তাদের সেই ক্ষমতা দেখাতে পারছে না যে আমরা আসলে ক্ষমতায়। তারা জাস্ট রাষ্ট্র পরিচালনার নাম কোয়াস্তে করছে, আসলে যারা করছে তারাই সামনে এসে এখন কথা বলছে শেখ হাসিনা আসবে কেন, শেখ হাসিনা এই দেশে আসবে কেন, তাকে জেলে রাখতে হবে, অথবা তাকে প্রবাসে রাখতে হবে। এই জন ডেনিলোভিচ সে বারবার বলছে ভারতও তাকে রাখবে না, এমনকি ভারত থেকে তাকে, এই যে তারা বয়ান তৈরি করার চেষ্টা করছে, এটার মৌলিক কারণটাই হলো তারাই ছিল এই হায়ার করা যে পশ্চিমা মানুষ, আমি বলবো না রাষ্ট্রযন্ত্রের অংশ, পশ্চিমা আইডি এক একজন ইন্ডিভিজুয়াল, যেমন আরেকজন হলে মাইকেল কোগলম্যান উনি বলেছেন ইয়ের কথা, শেখ হাসিনার দেশে ফেরা আর কথা, যে না তাকে জেলে থাকতে হবে। আমার কথাটা হলো যে আপনি যে প্রশ্নটা করেছেন সেটা আপাতত এইভাবেই বলবো যে তাদের অস্তিত্বের প্রশ্ন এবং তারা যে কাজ করেছে সেই কাজটাকে তো ধরে রাখতে হবে। সেই কাজটা তো ধরে রাখার জন্য তাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ হয়ে যায়নি, যাদের সাথে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টের কাজগুলো শেষ হয়ে যায়নি। অতএব তারা আবার নড়ে চড়ে বসেছে যে শেখ হাসিনার উপর, আওয়ামী লীগের উপর তারা বলতে চাচ্ছে, এমনকি তারেক বলছে না। জাতীয়তাবাদী দল কিন্তু এখনো শেখ হাসিনা নিয়ে আমার জানা মতে উনি দেশে ফিরবেন তেমন কোনো কঠিন এইভাবে যে একজন জন যেভাবে বলছে, মাইকেল কোগলম্যান যেভাবে বলছে, সেইভাবে কিন্তু বাংলাদেশে যেই দল ক্ষমতায় তারা কিন্তু কিছুই বলছে না। কিন্তু বলছে কারা? জামায়াতে ইসলাম বলছে কারা? এনসিপি বলছে। এবং যারা তাদেরকে সেখানে ক্ষমতায় বসানোর স্বপ্ন দেখিয়েছিল, যাদের মাধ্যমে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন ঘটলো, তারাই এখন সন্ত্রস্ত এবং সেটি দেখা যাচ্ছে অস্থিরতা বিরাজ করছে। অনেক ধন্যবাদ আপনাকে। এই যে উনি না হয় জন না হয় মার্কিন নাগরিক কিংবা সাদা মানুষ, তিনি তার জায়গা থেকে বলছেন, কিন্তু বাংলাদেশে যারা ডিপ স্টেটের একদম কোর গ্রুপের যে মেম্বাররা যারা আছেন কয়েকজন, তাদের মধ্যে অন্যতম মিডিয়া লর্ড যদি বলি সেটিও ভুল হবে না,
আমার সাবেক সম্পাদক, যার সঙ্গে আমি 10 বছর কাজ করেছি, সেই মতিউর রহমান এর মধ্যে ডয়েচে ওয়েলের সঙ্গে ইন্টারভিউতে বলেছেন যে জুলাই যে আন্দোলন হয়েছে এবং শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন করা হয়েছে, সেটা তিনি সর্বাত্মকভাবে প্রথম আলোর মাধ্যমে সবার আগে সবচেয়ে বেশি, তিনি এটি কিন্তু বলেছেন যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে, এবং যদি আওয়ামী লীগ বা শেখ হাসিনা যদি সরকারের পতন না ঘটতো, তিনি প্রথম আলোর সম্পাদক থাকতেন না। তার মানে তার যে স্বীকারোক্তি একটা, যেই জুলাই আন্দোলনের নামে যা করেছে, সেটা যে তিনি প্রথম আলোর সম্পাদক পদে আঁকড়ে থাকার জন্য ব্যক্তি স্বার্থে একটা সরকারকে তার ক্ষমতার অপব্যবহার করে একটি বড় পত্রিকার শীর্ষ পত্রিকাকে ব্যবহার করে যে তিনি করেছেন, এইটা তিনি নিজেই প্রমাণ দিয়েছেন। তো এই জায়গায় আমি যদি এর মধ্যে আমার চ্যানেলে আমি নিজে একটা লাইভেই বলেছি যে একটা ভয়ঙ্কর স্বীকারোক্তি তিনি দিয়েছেন। আপনার ব্যাখ্যা কি যে বাংলাদেশের মিডিয়াও কেন এই জুলাই আন্দোলনে বা একটি সরকার উৎখাতে প্রকাশ্যে ভূমিকা রাখলো এবং কাজ করলো, এইটার দায় কি গোটা মিডিয়া কখনো এড়াতে পারবে কিনা? আমি মতিউর রহমান সম্বন্ধে প্রথম যেটা শুরু করব সেটা হলো যে কমিউনিস্টরা পৌঁছে যায়, কিন্তু মানে আমি বলছি একজন মানুষ হিসাবে কমিউনিস্টরা যে ভালো মানুষের একটা ধ্যান ধারণা চেতনা মানুষের মধ্যে প্রকাশ করে, সেই মানুষটা যখন পৌঁছে যায় তখন সবচেয়ে ক্ষতিকর হয় সমাজের জন্য। তারা আর ভালো মানুষ তো থাকেনই না, তারা সমাজে গন্ধ ছড়ায় এবং সমাজকে নষ্ট করে। মতিউর রহমানের ইতিহাস হলো একতা পত্রিকা, এবং একতা পত্রিকা আমাদের মতন ছাত্ররা কাঁধে করে করে বিক্রিও করেছেন। সেই মতিউর রহমান, এই একই মতিউর রহমান, উনি আমরা যদি আরেকটা গ্রাফ, এখানে তো এই মুহূর্তে দেখানো যাবে না, কিন্তু আমি শুধু এইভাবে দেখাই। আপনি এই কাগজের এই পার্শ্বে যদি আপনি থাকেন আর আমি যদি এই পার্শ্বে থাকি এক্সট্রিমে, তাহলে এটাকে যদি কার্ভ করে যদি এরকম করেন, তাহলে কিন্তু আমি আর আপনি পাশাপাশি বসে যাব, একদম পাশাপাশি, এইভাবে কিন্তু অনেক দূরে। ঠিক একইভাবে জামায়াতে ইসলামী যেরকম এক্সট্রিম সংগঠন, সেরকম কমিউনিস্টরা সেরকম এক্সট্রিম। তারা শূন্য লেভেল থেকে দক্ষিণে বা বামে অনেক দূরে অবস্থান করে, কিন্তু আসলে কিন্তু রাজনৈতিক বিজ্ঞানে এরা কিন্তু পাশাপাশি অবস্থান করে। অতএব তারা কখনই ওই নিউট্রালে আসতে পারে না বা সেন্টারে আসতে পারে না। তারা হয় একজন জামাতি যখন ভুল পাল্টাবে, দেখবেন তারা কমিউনিস্ট হয়ে যাবে, বা ওই এক্সট্রিমে, একটা এক্সট্রিম থেকে আরেকটা এক্সট্রিমে চলে যায়। এইটাই হলো মতিউর রহমান একজন পৌঁছে যাওয়া মানুষের। না হলে, যে কথাটা আপনি তার সাথে দীর্ঘ 10 বছর কাজ করেছেন, তাকে অনেকেই বলেন সে একজন সাকসেসফুল। হ্যাঁ, যেহেতু সে দীর্ঘ সময় ধরে প্রায় প্রতিটি সরকারের সময় তার এই ক্ষমতার সে ব্যবহার করেছে। আমি বলবো যে গণমাধ্যমের যে ক্ষমতা, সেই ক্ষমতার যে উনি প্রচন্ড ব্যবহার করেছেন, সেটা ডয়চে ভেলেতে উনি স্বীকার করে ফেলেছেন, এবং সেটা এখন রেকর্ডেড। এখন এটা আপনি তৌফিক মারুফ যদি অস্বীকার করেন, তাহলে তো আপনিও মিথ্যাবাদী হয়ে যাবেন, যে উনি তো স্বীকার করেছেন যে উনি এটাকে ব্যবহার করেছেন। এবং একটি রাষ্ট্রের রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য যদি গণমাধ্যমের কোনো ব্যক্তি বা গণমাধ্যম সমষ্টিগতভাবে ব্যবহৃত হয়, এটা তো অন্যায়ের। কারণ আপনি ওয়েস্টের গণতান্ত্রিক সিস্টেমগুলো যদি আমরা পর্যালোচনা করি, স্পেশালি আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন, তা এবং এটার আরেকটা বিষয় আপনাকে আমি প্রমাণ দিতে পারি। আপনি যদি আপনার ফেসবুক বা ইউটিউবে কোনো ধরনের রাজনৈতিক দলের পক্ষে বা সরকার পরিবর্তনের পক্ষে কিছু বলতে চান, তাহলে কিন্তু তাদের স্পেশাল ফর্ম ফিল আপ করতে হয় যে তুমি রাজনৈতিক দলের হয়ে কাজ করছো। অতএব আমি গণমাধ্যম হিসাবে উনি যে সাক্ষীটুকু দিয়ে দিলেন বা কথাটুকু বলে ফেললেন, একদিন না একদিন তো এটার জন্য উনি জীবিত থাকুক আর না থাকুক, এটার জন্য কৈফিয়ত ওনাকে দিতেই হবে। কারণ উনি গণমাধ্যমকে ব্যবহার করেছেন একটি রাজনৈতিক শক্তিকে ক্ষমতাচ্যুত করে, সেখানে একটা ভ্যাকুয়াম তৈরি করা হয়েছে।
সে ভ্যাকুয়াম, এরকম না ধারাবাহিকতা ছিল না, কিন্তু এই রাজনৈতিক শক্তি চলে গেলে কি উপায়ে চলে যাবে, সেই তারপরে সেখানে কে আসবে, সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষের জন্য একটা ভ্যাকুয়াম ছিল, বাংলাদেশের পুলিশ ব্যবস্থার জন্য একটা ভ্যাকুয়াম ছিল, যেখানে পুলিশকে হত্যা করা হয়েছে 5ই আগস্টের পর থেকে সবচেয়ে বেশি। এবং আপনারা সেই ভ্যাকুয়ামটা তৈরি করতে মতিউর রহমান যেভাবে ওনার গণমাধ্যমকে ব্যবহার করেছেন, সেটা আমাদের দেশীয় শুধু নয়, আন্তর্জাতিক যে কোনো গণমাধ্যমের মানদণ্ডে উনি অপরাধ করেছেন। এবং সেই অপরাধের জন্য বাংলাদেশে না হলেও অন্যান্য দেশে যখন আপনি মুখ খুলেছেন, আমার ধারণা আপনিও একটা প্রেসারে হয়তোবা কোনো একদিন আসবেন, হয়তোবা দেখবেন যে উনি আপনার সাথে যোগাযোগ করার, আপনার মুখ বন্ধ করার চেষ্টা করবে, কিন্তু কয়টি মুখ উনি বন্ধ করবেন? কারণ ইতিমধ্যে এটা উনি ডয়চে ভেলে আন্তর্জাতিক একটা গণমাধ্যম জার্মানির, এবং সেখানে উনি বলেছেন, এবং এটা নিয়ে আমি বোধহয় সর্বশেষ কথা বলছি ওনার এই কথাটা নিয়ে, কারণ আমি ডিসি বইমেলা আর প্রধান হিসাবে খুবই ব্যস্ত ছিলাম। আমি দেখতে পাচ্ছিলাম বাংলাদেশের তুরাগের হত্যা সহ অনেক কিছু ঘটনা ঘটে গেছে। অতএব মতিউর রহমান সম্বন্ধে এখন আমি কনক্লুশন করব এভাবে, তিনি সবসময় যেই গোষ্ঠীটার প্রতি উনি সহযোগিতা করেছেন গণমাধ্যম দিয়ে, সেটা ওনার ওই একতার পর যেই লাইনে উনি গেলেন, সেই লাইনটা ছিল 71-এর পরাজিত শক্তিদের পক্ষে। এবং সেই পরাজিত শক্তিদের জন্য কাজ করতে করতে, যেহেতু বাংলাদেশে প্রায় অনেকগুলি সরকারই এসেছে, যেই সরকারগুলো ছিল সেই তাদেরই পক্ষের, এবং সেখানে উনি হয়তোবা সুবিধা ভোগ করেছেন। কিন্তু যখনই এসেছে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সাথে, বাংলাদেশের জন্মের সাথে যে রাজনৈতিক দলটির নাম যুক্ত বাংলাদেশ আওয়ামী লীগ, সেটার সাথে উনি বৈরী ভাব ছিল সর্বদাই। উনি কখনো নিজে আজ পর্যন্ত এমন কোনো কথা আমি শুনিনি বলতে যে আওয়ামী লীগ তো বাংলাদেশের জন্মের সাথে যুক্ত, আওয়ামী লীগের এই বিষয়গুলো ঠিক করা উচিত, আওয়ামী লীগের নেতৃত্বের এই বিষয়গুলো সঠিক নয়, এই জন্যে বাংলাদেশ, কিন্তু আওয়ামী লীগ যে বাংলাদেশে অপরিহার্য রাজনৈতিক সত্তা, এটা কিন্তু মতিউর রহমান কখনো বলেননি, এবং ডয়চে ভেলেতেও বলেননি। ডয়চে ভেলেতে উনি আওয়ামী লীগকে যদি ফিরতে হয় অনেক কথা বলেছেন। কিন্তু আমি একটা মতিউর রহমানের সাথে আমি আরেকটি কথা এখানে যুক্ত করতে চাই, সেটা হলো, দেখুন বাংলাদেশে জাতীয়তাবাদী দল এখন ক্ষমতায় বসা। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কিন্তু কখনোই আওয়ামী লীগ দ্বারা নিষিদ্ধ ঘোষিত দল ছিল না। আমি আর আপনি যদি এটা বলি যে হ্যাঁ, আওয়ামী লীগের আমলে জাতীয়তাবাদী দলকে, বিএনপি কে কোণঠাসা করা হয়েছে, রাজনৈতিক কোণঠাসা তো আমেরিকাতেও হচ্ছে, রাজনৈতিক কোণঠাসা তো ব্রিটেনেও হচ্ছে, রাজনৈতিক ভাবে ভুল ত্রুটি ধরার জন্য একজনকে আরেকজন সর্বদাই চেক করছে, চেক এন্ড ব্যালেন্সের একটা সিস্টেম এইখানে তৈরি আছে। সেখানে বিএনপি ইউনূসের তৈরি করা অধ্যাদেশকে আইনে পরিণত করে যে ভুল কাজটুকু করলেন, সেটার জন্য আমি মনে করি যে এটার জন্য বিএনপি ভবিষ্যতে আসলে বড় মাসুল দিতে হবে। বাংলাদেশের রাজনৈতিক স্পেকট্রাম বলেন, বাংলাদেশের রাজনৈতিক ফ্যাব্রিক বলেন, যে ক্ষতি এখন হচ্ছে, সেটার জন্য মতিউর রহমানের মতন ব্যক্তি এত ধৃষ্টতা দেখাতে পারে এবং বলতে পারে যে উনি এই ষড়যন্ত্রের অংশ ছিলেন এবং এই গণমাধ্যমকে উনি ব্যবহার করেছেন। অতএব আমি মনে করছি, যেহেতু উনি সম্মুখে আরেকটি গণমাধ্যমে উনি সাক্ষী দিয়েছেন, সেটার জন্য বাংলাদেশের সাধারণ মানুষের কাছে যেহেতু উনি ইতিমধ্যে এটা প্রমাণ করেছেন নিজে, আমি আর আপনি না বলে, অতএব সাধারণ মানুষই প্রথম আলো সহ ওনার বিচার ইতিমধ্যেই শুরু হয়েছে। এই অর্থে আমি বলবো যে গণমাধ্যমের যে আমরা কেউ নিরপেক্ষ নই, কিন্তু তারপরেও গণমাধ্যমের যে নিরপেক্ষতা, রাজনৈতিক নিরপেক্ষতার কথা বলছি, সেটা উনি হারিয়েছেন। আমার মনে হচ্ছে এটা প্রচন্ড একটা ক্ষতির কারণ হবে প্রথম আলোর জন্য। অতএব প্রথম আলোর যারা ইনভেস্টর, যারা এটার অর্থনৈতিক মালিক, তারাও হয়তোবা ভেবে চিন্তে দেখবেন এই মতিউর রহমানের ভবিষ্যৎ। ধন্যবাদ। আমি শেষ করব, সেটি হচ্ছে জুলাই নিয়ে। এই যে জুলাই নিয়ে এত কিছু হলো, এরপরে এখন আবার এই জুলাই কেউ জুলাই স্মরণ করছে, তারা কারো দেখলাম কবর জিয়ারত করছে বিভিন্ন ভাবে। কিন্তু এর মধ্যেই এই যে এক ধরনের জুলাই, আমরা যদি বলি যে বুদ্ধিজীবী শ্রেণীর মধ্যে শিক্ষক, সাংবাদিকের কথা তো একজনের কথা ধরে আমরা তো আলোচনা করলামই, কিন্তু শিক্ষকদের মধ্যে থেকেও
এমন ধরনের কিছু আচার আচরণ, উগ্রতা বা অশ্লীলতাও ছাড়িয়ে গেল। গতকালকেই তো ওই যে নিউটনের রাজশাহী ইউনিভার্সিটির টিচার নিউটনের যে একটি স্ট্যাটাস, যেটি শেখ হাসিনাকে অশ্লীল ভাষায় আক্রমণ করা, সেটি নিয়ে তোলপাড় চলছে। তো আপনার কাছে কি মনে হয় যে তাদের কেন এই জুলাই বোদ্ধা, যদি বলি আমরা, এই জুলাই বোদ্ধা শ্রেণীর তাদের মাথা কেন খারাপ হয়ে গেল এই 2 বছরের মাথায় এই জুলাইতে এসে? অসংখ্য ধন্যবাদ। আপনি বলছেন যে এটাই আমাদের সর্বশেষ টেমা, কথা জি। বলার জন্য। জুলাই বিষয়টা কি? জুলাই বিষয়টা ষড়যন্ত্র একদম। এটাকে আর আমরা অন্য কোনো শব্দ ব্যবহার করা ঠিক না। ষড়যন্ত্র হয়েছে বাংলাদেশকে 71-এর পরাজিত শক্তির কাছে ফেরত দেয়া। এটাই ঘটলো। এটা ঘটলো, আপনি দেখতে পাচ্ছেন যে জিয়াউর রহমান নিজে নিয়ে আসলেন গোলাম আজমকে। গোলাম আজমকে আমাদের বাংলাদেশের নাগরিকত্ব ফিরিয়ে দেন খালেদা জিয়া। সেই গোলাম আজমের ছেলে যে মিথ্যুক, যে তার গামছা দেখিয়েছেন 8 বছরের পুরাণ, তাকে এই গত 24 ঘন্টা আগে বোধহয় তাকে মেজর জেনারেল পদে উন্নত দেওয়া হলো, পদোন্নতি, এবং বহু টাকা পয়সা দেওয়া হলো। তাহলে কি বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দেখুন যে জয় বাংলা স্লোগান 71 সনের 9 মাস বাংলাদেশে শিশু, আবাল, বৃদ্ধ বনিতা উচ্চারণ করতে পারে নাই, তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আজকে কিন্তু সেই 9 মাস কাল চলছে। 71-এর 9 মাস বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য হিসাবে যদি আপনাকে সন্দেহ করা হতো, আপনাকে গুম, হত্যা, সমস্ত কিছু করা হচ্ছে। এখন কিন্তু তারেক জিয়া এখন ক্ষমতায়, কিন্তু তাই ঘটছে। অতএব পরাজিত শক্তি, এবং তারা কিন্তু এখনো সেই বয়ানই দিচ্ছে যে এই বিষয়টা 71-এর পরাজয়ের, আমরা 71-এর যে ভারতীয় সহযোগিতা আমাদেরকে স্বাধীনতার, সেটাকে তারা বলছে ভারত পাকিস্তানের যুদ্ধ, এবং আমরা অবশ্যই বাঙালিরা চাই, তাদের কথা বলছি যে আমরা পাকিস্তানের সেই যে একটা ক্ষুদ্র অংশ, সেই ক্ষুদ্র অংশটাই এখন ক্ষমতায় বসেছে, এবং তারেক জিয়া তাদের মাধ্যমে ক্ষমতায় আসার জন্য এই বিষয়গুলোকে মেনে নিচ্ছেন। এখন জুলাইয়ের সাথে বিএনপির আদৌ সেই মুহূর্তের সম্পর্ক কি, সেটা নিয়ে একটা বিরাট আলোচনার বিষয়। যেহেতু অনেক রাজনৈতিক অঙ্কের জন্য, থিওরির জন্য, সমীকরণের জন্য বলতে চাচ্ছি, জামায়াতে ইসলাম এবং জঙ্গিবাদকে বাংলাদেশে সরাসরি ক্ষমতায় বসানো গেল না, তার অল্টারনেটিভ হিসাবে বিএনপিকে ক্ষমতায় বসানো হলো। শর্ত হলো যে আওয়ামী লীগকে তারা ফিরতে যাতে না দেয়। সেখানে জুলাই যেহেতু একটা ষড়যন্ত্রের অংশ, জুলাই যেহেতু কোন ক্রমে একটা ভদ্রলোকের আন্দোলন নয়, ভদ্রলোক বলতে আমি বলছি কোন সিভিলাইজ সোসাইটির কথা বলছি, সেই জন্য জুলাইয়ের যে যারা সামনে তাদেরকে রাখা হলো ডলার দিয়ে, তাদের মুখের ভাষা, যেমন সা মা উচ্চারণ করলাম না, এই ভাষাগুলো যারা ব্যবহার করছে, এবং তখন তাদের গায়ে লাগে না। যেটা আপনি বললেন যে একজন তথাকথিত, আমি বলবো ধিকৃত, যদি উনি কোথাও শিক্ষকতা করেন, শিক্ষকতা করলে তো ওই শব্দ উচ্চারণের বিষয় থাকতে হবে। আমরা তো ইচ্ছা করলে সা মা উচ্চারণ করতে পারছি না। এবং সেইটার এগেইনস্টে দেখুন বাংলাদেশের, আমি বলবো যারা সফট পাওয়ার, রাজনৈতিক দলগুলোর সফট পাওয়ার যারা, তাদের মধ্যে শাওন কিন্তু একটা দুর্দান্ত কাজ করলো গতকালকে। উনি যেভাবে উচ্চারণ করলেন, উচ্চারণটা করাতে সবচেয়ে বেশি জ্বলে গেল উনাদের যারা সা মা উচ্চারণ করেন। এখানে সা মা উচ্চারণের লোকগুলোর কথা বাংলাদেশের শিশুদেরকে বই পুস্তকে নাকি দেওয়া হবে, তাহলে আমাদের ছেলে মেয়েরা, ভবিষ্যৎ প্রজন্ম কি সেসবগুলো শিখবে? সে কি বলেছিল রাজপথে? অবশ্যই সেটাকে বাধা দেওয়ার জন্য এই সফট পাওয়ার গুলো কাজ করে যাচ্ছে। সেই জন্য এই যে গাত্রদাহ, তাদের যে তারা যে বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষকে সেই সময়ে জুলাই মাসে মেটিকুলাসলি ডিজাইনের অংশ হিসাবে বিদেশি পয়সায়, এমনকি ফেসবুককে ব্যবহার করে, সামাজিক মাধ্যমকে ব্যবহার করে কোটি কোটি ডলার ইনভেস্ট করে বাংলাদেশের ব্র্যাক ইউনিভার্সিটি সহ বিভিন্ন এই প্রাইভেট ইউনিভার্সিটি গুলো ব্যবহার করে কন্টিনিউয়াসলি, এমনকি বাংলাদেশে যদি
হিরো আলমকে কেউ কিছু কথা বলছে, সেটা নিয়েও স্টেট ডিপার্টমেন্ট কথা বলেছে নিজেরা, প্রশ্নকর্তার আগেই ওরা কথা বলেছে বাংলাদেশের বিষয় নিয়ে। অতএব এখন যখন তুরাগে সমানে হত্যা হচ্ছে, এখন যখন জেলে হত্যা হচ্ছে, এখন যখন মার সামনে মেয়েকে রেপ করে হত্যা করা হচ্ছে প্রতিদিন, তখন কিন্তু আমাদের এখানে কোনো ধরনের উচ্চবাচ্য হচ্ছে না, কোনো ধরনের কথা হচ্ছে না। অতএব জুলাইয়ের এই যে সেন্টিমেন্ট, যেই সেন্টিমেন্ট মানুষের মনে চেঞ্জ হয়ে গেছে শতভাগ, আমি বলবো যে জুলাই ছিল ষড়যন্ত্র, এবং তারা ব্ল্যাকমেইল করে মানুষকে রাস্তায় নামিয়ে তারা নিজেরা দল তৈরি করে ক্ষমতার অংশ হিসাবে কোটি কোটি টাকা না শত কোটি টাকার মালিক হয়ে বসেছে এবং বাংলাদেশকে একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করছে। সেই জন্য এই জুলাই সিডিআই শব্দটা যতই আমরা উচ্চারণ করি আর না করি, এই বিষয়টা কিন্তু তাদের জন্য খুবই পীড়াদায়ক এবং তারা এটাকে ভয় পায়, কারণ বাংলাদেশে এখন তাদের আর জায়গা নেই। সেই অর্থে আমি আরেকটি কথা বলতে চাই, শাওন যে কাজটুকু করলো, আমি একজনের নাম নিতে চাই, আমি আসলে ওনার বিরুদ্ধে বলছি না, কিন্তু একজনের নাম নিয়ে সার্বিক বিষয়টা বুঝাতে চাই। দেখুন, বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গের একজন খুব প্রতিষ্ঠিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী বন্যা তো একটি কথাও বলছেন না। আজ পর্যন্ত আমি শুনি নাই কোথাও তিনি বাংলাদেশে যে 32 নম্বর ভাঙ্গা সহ বাংলাদেশ বিরোধী কাজগুলো হলো, উনি তো একটি প্রতিবাদী হয়ে গান করতে পারতেন, রবীন্দ্রসঙ্গীত করতে পারতেন, বলতে পারতেন এই দেশ আমার নয়, এই দেশ আমাদের থাকতে পারে না। অতএব আমি মনে করছি ইতিমধ্যে কাফেলা অনেক বড় হয়ে গেছে, যে আমাদের বাংলাদেশকে যারা 71-এর সময়, আমি এই মুহূর্তে কিছু কাজ করছি সেটা আপনাকে আমি জানাই, বাংলাদেশের সাধারণ মানুষের সাথে আমি কিছু ইন্টারভিউ নিচ্ছি। সেই ইন্টারভিউ আমি বুঝতে চাচ্ছি যে আসলে বাংলাদেশ এখন কি ধরনের, তারা প্রত্যেকের একটি উত্তরটা হলো যে আমরা যারা 71 সনের 9 মাস দেখেছি, এর চেয়ে খারাপ সময় যাচ্ছে বাংলাদেশে, এর চেয়ে প্রচন্ড খারাপ সময় যাচ্ছে। এর থেকে উত্তরণের জন্য আমি মনে করি বাংলাদেশের যারা সফট পাওয়ার বাংলাদেশের পক্ষে, তাদেরকে মাঠে নামতে হবে শাওনের মতন, এবং আমরা যারা সাংবাদিকরা আছি আমরা নিরপেক্ষ নই, আমরা বাংলাদেশের পক্ষে, আমাদেরকে বাংলাদেশের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে, জয় বাংলার পক্ষে। এই মতিউর রহমানদের যারা স্বীকার করছে অপরাধ, তারা স্বীকার করছে, তাদের মুখোশ আরো সমন্বিতভাবে উন্মুক্ত করতে হবে, আর অবশ্যই ডক্টর ইউনূসের বিচার আমাদের দাবি করতে হবে। ধন্যবাদ।